দর্শক, গতকালকে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, বন্ধুত্বের ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছে এবং জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা, এই ব্যাপারে খবর প্রচারের পরে সবারই বোধহয় টনক নড়েছে এবং সবাই একটু নড়ে চড়ে বসছেন। সবাই এতটা বেশি নড়ে চড়ে বসছেন কেন, কিংবা এতটা অবাক হচ্ছেন কেন? জামাত ক্ষমতায় আসলে সমস্যা কি? জামাত ক্ষমতায় তো আসতেই পারে এবং সেই ক্ষেত্রে অনেকের সহযোগিতা পেতেই পারে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা যেমন পেতে পারে, যুক্তরাষ্ট্রের যারা পারপাস সার্ভ করছে এদেশে অনেক বেশি ক্ষমতাবান যারা, তারাও সহযোগিতা করতে পারে। জামাত তো একটা রাজনৈতিক দল, সুতরাং তারা ক্ষমতায় আসলে সমস্যা কি? এই যে ফরহাদ মাজার, কবি, রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক, আগে বামপন্থী ছিলেন, ইদানিং তিনি প্রচণ্ড ইসলামপন্থী হয়েছেন, সেই ইসলামপন্থী ফরহাদ মাঝারও এই ব্যাপারে বেশ চিন্তিত। তিনি বলছেন যে এটা একটা মারাত্মক খবর, এটা একটা বিপদের খবর, এটা একটা ভয়াবহ খবর। কেন? ফরহাদ মাজার হঠাৎ করে কেন মনে করছেন যে যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে বন্ধুত্ব করলে সেটা বিপজ্জনক, সেটা বাংলাদেশের জন্য ভালো নয়? এরকম ভাবনা তাকে কেন ভাবতে হবে? জামাত ইসলাম তো একটা রাজনৈতিক দল। আর হঠাৎ করে তিনি আবার কি 360 ডিগ্রি পোলটি নিয়ে আবারও কি বামপন্থার দিকে যেতে চাইছেন? চলুন একটু জেনে দেখি ফরহাদ মাজার কি বলতে চাইলেন, কি তার বক্তব্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফরহাদ মাজারের কথা। ওয়াশিংটন পোস্টে খবর বেরোনোর পরে নানা পক্ষের নানা ধরনের কথাই আমরা শুনছি। আবার অনেকে এমন কথাও বলছেন অতি উৎসাহী হয়ে যে আমেরিকা তো জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেই এবং জামাত আগামীতে ক্ষমতায় আসবেই এবং এই ব্যাপারটা যেন সংগঠিত হয়, এটার জন্যই তো প্রফেসর ইউনূসকে এই দেশে আমেরিকা পাঠিয়েছে এবং তাকে দিয়েই এই কাজটা তারা করাতে চায়। বিশেষ করে আওয়ামী অনুসারীরা এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা কোনোভাবেই এটা বিশ্বাস করতে চাই না যে প্রফেসর ইউনূস তার মতো একজন বরেণ্য মানুষ এবং তার মতো একজন দেশপ্রেমিক মানুষ, যিনি কিছুদিন আগে আমাদেরকে বর্বর অবস্থা থেকে সভ্যতার দিকে নিয়ে আসলেন, সভ্য অবস্থায় নিয়ে আসলেন, তিনি কখনো অন্য কোনো দেশের পারপাস সার্ভ করতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে নেগেটিভ সিদ্ধান্ত নেবেন না। যদিও এটাকে নেগেটিভ সিদ্ধান্ত বলার কিছু নেই, এটা তো পজিটিভ সিদ্ধান্তই। যদি তারা ক্ষমতায় আসতে পারে এবং যুক্তরাষ্ট্র যদি হেল্প করে। ফরহাদ মাজার কি বলছেন? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, এটাকে অশনি সংকেত হিসেবে দেখি। কেন অশনি সংকেত হবে? কেন হঠাৎ করেই আপনার মাথায় কি কাজ করছে না? মাথা কি তালগোল পাকিয়ে গেল? আর হঠাৎ করে জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আপনি অশনি সংকেত হিসেবে দেখবেন কেন? কি দোষ করেছে তারা? কি বলছেন তিনি? চলুন একটু দেখি। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এটাকে ভয়ঙ্কর অশনি সংকেত হিসেবে তিনি দেখছেন। ভয়ঙ্কর অশনি সংকেত কেন? আজকে জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট সমাজের করণীয় শীর্ষক এক সভায়, এরা খালি সেমিনারই করে, দেশের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাক তাতে কিচ্ছু যায় আসে না। কিছু কিছু মানুষের কাজই হচ্ছে শুধুমাত্র সেমিনার করা, কারণ সেমিনারে তো এনজিও থেকে বেশ কিছু আসে, মালপাত্তি কিছু আসে। এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব চাইছে যুক্তরাষ্ট্র। জামাত যদি বাংলাদেশে শরিয়া আইন চালু করতে চায় তাহলে সেটা করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশের উপরে শতভাগ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ফরহাদ মাজারের মন্তব্য জানতে চান তিনি। জবাবে ফরহাদ মাজার বলেন, আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিটি দলই কোনো না কোনোভাবে যুক্ত। ভালো কথা, কেউ সরাসরি, কেউ ইনডাইরেক্টলি। আমি প্রথমত মনে করি 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক প্রতিবিপ্লবটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় এটা রেজিম চেঞ্জ হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে। তিনি কিন্তু তিনি এর কথা আগেও বলেছেন যে এটা যুক্তরাষ্ট্র করিয়েছে এবং এই চেঞ্জটা যুক্তরাষ্ট্রের পক্ষে হয়েছে। আবারও তিনি এই কথা বললেন। একথা তিনি শুরু থেকে বললেও সাংবাদিকরা
গুরুত্ব দেননি বলে উল্লেখ করেন ফরহাদ মাজার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এমনকি গণ অধিকার পরিষদ ও গণ অভ্যুত্থানের আগেও আমি বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনাকে সরানো এটা কোনো ইস্যু নয়, কারণ যুক্তরাষ্ট্রই সরিয়ে দেবে। আমাদের কাজ হচ্ছে নতুন বাংলাদেশ রাষ্ট্র কী করে আমরা গঠন করব, কারণ যুক্তরাষ্ট্র একটা ভূ রাজনৈতিক শক্তি এবং পৃথিবীতে আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। দেখেছেন ট্রাম্পের যে আচরণ, এই রূঢ় বাস্তবতা, এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমার চিন্তা, আমি 17 কোটি মানুষকে নিয়ে বেঁচে থাকবো কী করে? আমার খুব সহজ প্রশ্ন, আমি 17 কোটি মানুষকে নিয়ে ডাল ভাত দিয়ে বেঁচে থাকতে চাই, কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, তাহলে ভারতের সঙ্গে এরকম যুদ্ধদেহী সম্পর্কর দিকে এগোলেন কেন এবং আপনারা সবাই সমর্থন করলেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। প্রশ্নের জবাবে ফরহাদ মাজার আরও বলেন, আপনারা অনেকে ভারত বিরোধিতার কথা বলেন, ভারতের আধিপত্য আমি স্বীকার করি, কিন্তু আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলেন না কেন? কী জন্য বলেন না? জামাত তো বলে নাই গাজাতে এই যে স্ট্যাবিলাইজেশন ফোর্স যাচ্ছে আমার সেখানে আপত্তি আছে। তবে বোঝা গেল জামাতের সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা নীতি, একটা সম্পর্ক রয়েছে, ফলে আগে থেকেই যুক্তরাষ্ট্র এই বক্তব্যটা দিচ্ছে। এটা আমি ভয়ঙ্কর অশনি সংকেত হিসেবে দেখি। জামাতের সঙ্গে জামাত যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী কোনো বক্তব্য দেয় না, গাজা ব্যাপারে কোনো বক্তব্য দেয় না, সুতরাং জামাতের সঙ্গে সম্পর্কটা স্পষ্ট এবং এটা আগে থেকেই আছে এবং এটাকে ভয়ঙ্কর অশনি সংকেত হিসেবে তিনি দেখছেন। সবাই বক্তব্যে সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভাজন তৈরি না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা ও সৈনিকদের মৈত্রীর ভিত্তিতে। সৈনিকরা কৃষক ও শ্রমিক পরিবারের সন্তান, তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা বিপজ্জনক। কারা করছে? সেনাবাহিনীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা, সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের বিষোদ্গার করা, সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের বিষোদ্গার করা, এগুলো কারা করছে? আপনার শিষ্যরাই তো করছে। যাদেরকে আপনি শিষ্যত্ব দিয়ে বরণ করেছেন তারাই তো করছে। কই, তাদেরকে তো এর আগে মানা করেননি, তাদেরকে তো নিষেধ করেননি। তারা যখন এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে তো ধমক দেননি, ধমক দিয়ে বলেননি যে তুমি এই ধরনের কথা বলতে পারো না, তুমি সরি বলো, ক্ষমা চাও। কোনো কথাই তো বলেননি। আজকে শেষবেলায় এসে আপনি টের পাচ্ছেন সব কিছু। তার মানে কি এটা বলা যায় যে আগে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই কর্মকাণ্ডগুলোর পেছনে মাস্টারমাইন্ড হিসেবে আপনি ছিলেন? কিংবা কি এরকম কি বলা যায় যে আপনি এরকম নীতি, দ্বৈত নীতি অবলম্বন করছেন, চোরকে বলছেন চুরি করতে আর গৃহস্থকে বলছেন যে তুমি সাবধান হও? ব্যাপারটা কি সেটা? এই সন্দেহ কিন্তু বাংলাদেশের মানুষের মনে ঢুকে যাবে। গাজা প্রসঙ্গে তিনি বলেছেন, সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো আন্তর্জাতিক সামরিক উদ্যোগে অংশ নেওয়া জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকার যে এই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রে যেয়ে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যে বলে এসেছেন যে তাদের ওই মিশনে যোগ দেবে বাংলাদেশ, এবং বাংলাদেশ যোগ দেবে মানে বাংলাদেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী তাদেরকে পাঠানো হবে, বিপদের মুখে তাদেরকে ফেলে দেওয়া হবে। কই, তখন তো আপনি একটা কথা উচ্চারণ করেননি, আপনি তো বলিষ্ঠ কণ্ঠে বিবৃতি দেননি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এখন এই সেমিনারে বলছেন কেন? তার মানে এই সেমিনারটা কি এই কথা বলার জন্য আপনাকে ফিক্সড করেছে এবং এই পারপাস সার্ভ করার জন্য আপনাকে আনা হয়েছে এবং তার জন্য আপনাকে একটা বিশাল অঙ্কের সম্মানই দেওয়া হয়েছে? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা অনেক সন্দেহজনক। ব্যাপারটা সন্দেহজনক এই কারণে, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা এরকম দ্বৈত ভূমিকা পালন করেন। চোরকে বলেন চুরি করতে, গৃহস্থকে বলেন সাবধান হতে, মাঝখান থেকে বসে মজা লোটেন। এই যেমন প্রথম আলো ডেইলি স্টারে আগুন ধরলো, প্রথম আলো ডেইলি স্টারে আগুন জ্বালালো কারা, কাদের ইন্ধনে করা হলো, এগুলো সব পরিষ্কার। কিন্তু সরকার গ্রেপ্তার করছে কাদের? যারা ওই স্পটে ছিল তাদেরকে গ্রেপ্তার করছে, এবং সেগুলো এক ধরনের, অনেকে বলছেন এক ধরনের আইওয়াশ, কিন্তু এটার পেছনে যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? যারা ফেসবুকে পোস্ট দিয়ে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে এটার পক্ষে বয়ান তৈরি করেছে, কিংবা বাংলাদেশে যে সকল ছাত্র সংগঠনের নেতারা ফেসবুকে পোস্ট দিয়ে এগুলো ভাঙার জন্য বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার? এই যে আগুন জ্বলেছে, তারপরে একজন সম্পাদক বললেন যে যদি আমাকে অমুক উপদেষ্টা গাড়ি পাঠাতেন তাহলে ওই রাতেই আমি ছুটে যেতাম আগুন
নেভানোর কিংবা ওদেরকে প্রতিরোধ করতে, প্রতিহত করতে। কেন? আপনি কি গরিব মানুষ? আপনি একটা পত্রিকার সম্পাদক, আপনার গাড়ি নাই, আপনি গাড়ি নিয়ে যেতে পারেন না। নুরুল কবির যদি যেতে পারে, নুরুল কবির গিয়ে হেনস্থা হলো, নুরুল কবির মনে করলেন যে তার যাওয়া উচিত, তিনি গেলেন, কিন্তু আপনি গেলেন না, আবার পরে বলছেন যে আমাকে গাড়ি পাঠালে আমি যেতাম। তার মানে কি যে ঘটনাটার পেছনে আপনিও মানে সম্পৃক্ত ছিলেন? আপনি ঘটনাটা ঘটিয়ে এখন যেহেতু সমালোচনা হচ্ছে যে এই ঘটনার পেছনে আপনি রয়েছেন, এবং পরদিন আপনার পত্রিকা বহু কপি ছাপা হয়েছে যেন প্রথম আলো রিপ্লেসমেন্ট হিসেবে আপনার পত্রিকা যায়, এবং হকাররা প্রথম আলো যারা নিত তাদের জায়গায় আপনার পত্রিকা দিয়েছে। আপনি কিভাবে জানতেন প্রথম আলোতে আগুন দেওয়ার প্রেক্ষিতে প্রথম আলো পরের দিন ছাপানো হবে না? আপনি এত পত্রিকা ছাপালেন। অনেক প্রশ্ন আসে, অনেকের সম্পর্কে অনেক প্রশ্ন আসে, কিন্তু কোনো প্রশ্নেরই আদতে সমাধান নেই। এই যে আজকে ফরহাদ মাজার জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, কেন? জামাত কি রাজনৈতিক দল নয়? জামাত কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না? যদি সেটা মনে করেন যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না, কিংবা রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের ক্ষতি হবে, সমস্যা হবে, তাহলে তো আগে থেকেই সেই বয়ান দেওয়া উচিত ছিল, আগে থেকেই সমস্ত কর্মকাণ্ডে আপনাদের সেই ব্যাপারে সাবধান থাকা উচিত ছিল। এখন এসে কেন বলছেন যে এটা একটা মানে ভয়ঙ্কর অশনি সংকেত? এই যে ভয়ঙ্কর অশনি সংকেত বলছেন, এই কথা বলে আপনি কি এক ধরনের জনপ্রিয়তা অর্জন করতে চাইছেন, কিংবা একটা পক্ষের হয়ে কথা বলতে চাইছেন? এতদিন কার পক্ষে কথা বলেছেন সেই প্রশ্নটাও তো আসে। এতদিন যাদের পক্ষে কথা বলেছেন তাদের থেকে কি আলাদা জামাত কি তাদের থেকে আলাদা, যখন আপনি বলছেন যে এটা ভয়ঙ্কর অশনি সংকেত? সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করেছে, সেনাবাহিনীর ক্যাম্প উড়িয়ে দিতে চেয়েছে, ডিজিএফআইয়ের অফিস উড়িয়ে দিতে চেয়েছে, সেনানিবাসের ইট খসিয়ে নিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চার হয়েছেন আপনি। আজকে বলছেন সেনাবাহিনীর পক্ষে কথা, সেনাবাহিনী সম্পর্কে বাজে কথা বলা এটা সমাজে ঠিক না। হঠাৎ করে এত শুভবুদ্ধির উদয় হলো কিভাবে আপনার? সেটাও তো একটা বড় সন্দেহের জায়গা। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।